ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আজকের আরেকটি নতুন ক্লাসের মধ্যে। আজকের ক্লাসটি আমাদের মোর ইন্টারেস্টেড হতে চলেছে, কেননা আজকের ক্লাসের মধ্যে আমরা জিওগ্রাফিক টপিক নিয়ে আলোচনা করব। আমাদের ভারতবর্ষের মধ্যে 28 অর্থাৎ 28টি স্টেটস রয়েছে এবং 8টি ইউনিয়ন টেরিটরিজ রয়েছে, এগুলি নিয়ে আলোচনা করব। তারপরে আমরা ম্যাপ থেকে আলোচনা করব। ম্যাপ থেকে অনেকটা কোয়েশন আসে। এই ক্লাসটি সবার জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ যারা আপনারা আসাম রিক্রুটমেন্টের প্রিপারেশন নিচ্ছেন, 3rd গ্রেড 4th গ্রেডের এক্সাম দিতে যাচ্ছেন এবং সিটেট দিতে যাচ্ছেন, অলসো অন্যান্য যে এক্সামস রয়েছে, প্রতিটি এক্সামের জন্য এই ক্লাসটি ইম্পর্টেন্ট। অর্থাৎ সিটেটের মধ্যে, এসএসটির মধ্যে, ইভিএসের মধ্যে মোর দেন 4 থেকে 5 কোয়েশন গ্লোব থেকে, তারপর এই ম্যাপ থেকে আস্কিং করা হয়। তো আজকের ক্লাসটি সবার জন্য ইম্পর্টেন্ট, সবাই ভালো করে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আজকের ক্লাসটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা দেখব আজকে কোন কোন টপিক নিয়ে আলোচনা করব। আমরা ফার্স্ট অফ অল দেখব কয়টি স্টেটস রয়েছে, তার ক্যাপিটাল কী রয়েছে, তার মধ্যে কোনটি সবথেকে এরিয়া ওয়াইজ বড় হয়, এরিয়া ওয়াইজ সবথেকে স্মল স্টেট কোনটি, তারপরে পপুলেশন ওয়াইজ কোনটি সবথেকে বড়, তারপরে পপুলেশন ওয়াইজ ছোটো, নর্থ ইস্টের মধ্যে, এগুলি নিয়ে আলোচনা করব। অ্যান্ড পার্টিকুলারলি নর্থ ইস্ট নিয়ে আরেকটি ক্লাস তৈরি করতে হবে। নর্থ ইস্টের থেকে অনেকটা কোয়েশন এডিআর মধ্যে আসে, পার্টিকুলারলি এগুলি আমরা নেক্সট ক্লাসের মধ্যে কভার করব। তারপরে আমরা ইউনিয়ন টেরিটরি সম্পর্কে জানবো। তারপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আজকের ম্যাপ। ম্যাপ নিয়ে আজকে এক্সপেরিমেন্ট করব, বিলকুল অ্যানালাইজ করে করে ম্যাপ বোঝার চেষ্টা করব। এবং আমরা দেখব নর্থ ইন্ডিয়ান কি লিটারেসি রেট রয়েছে, তারপরে সাউথ ইন্ডিয়ার মধ্যে লিটারেসি রেট রয়েছে। তারপরে আমরা দেখব আর্কটিক সার্কেল, ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকন, তারপরে অ্যান্টার্কটিক সার্কেল দেখব, ল্যাটিটিউড লঙ্গিটিউড কী হয়, ইকুয়েটর কী, পোল কী, এগুলি নিয়ে আলোচনা করব। তারপরে আমরা দেখব বাউন্ডারিজগুলি দেখব, অ্যান্ড কোন বাউন্ডারির কী নাম হয় এগুলি দেখব। আজকে ক্লাসটি মোস্ট ইন্টারেস্টেড অ্যান্ড ইম্পর্টেন্ট সবার জন্য। একটু ধৈর্য সহকারে যদি আপনারা দেখেন এই ক্লাসটি সম্পূর্ণ, তাহলে আপনাদের প্রতিটি এক্সামের মধ্যে, কম্পিটিটিভ এক্সাম হোক, একাডেমিক এক্সাম হোক, এন্ট্রান্স এক্সাম হোক, কাজে আসবে। সিটেটের জন্য অ্যান্ড এডিআরের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট, আপনারা ভালো করে ওয়াচ করবেন। তো আজকে আমরা শুরু করি প্রথমে ম্যাপ থেকে। তারপরে ম্যাপ থেকে আমরা চলে আসবো আমাদের স্টেট অ্যান্ড ক্যাপিটাল। এক্সামের মধ্যে পার্টিকুলারলি স্টেট ক্যাপিটাল আস্কিং করে না, সবাই জানে স্টেট কি ক্যাপিটাল কি হতে পারে। তারপর অনেক সময় এরিয়া ওয়াইজ বড়, এরিয়া ওয়াইজ ছোটো আস্কিং করা যেতে পারে। তো ওগুলি আমরা দেখব। অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ থেকে এক্সামে আসে, প্রায় সময় দেখা যায়, এগুলি আমরা দেখব। তো প্রথমে আমরা দেখি স্টেটগুলি। স্টেট কি হতে পারে। ফার্স্ট আমি লিখেছি রাজস্থান। কেন রাজস্থান লিখলাম? কেননা ভারতবর্ষের মধ্যে বর্তমান সময়ে 28টি স্টেটস রয়েছে। এই 28টি স্টেটসের মধ্যে এরিয়া ওয়াইজ সবথেকে বড় হচ্ছে রাজস্থান। রাজস্থানের ক্যাপিটাল হচ্ছে জয়পুর। মনে রাখবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ভারতবর্ষের মধ্যে 28টি স্টেটস রয়েছে। এই 28টি স্টেটসের মধ্যে থেকে সবথেকে বড় এরিয়া ওয়াইজ অর্থাৎ এরিয়ার দিক থেকে সবথেকে বড় হচ্ছে রাজস্থান, তার ক্যাপিটাল হচ্ছে জয়পুর। এবং আমি অপোজিটে লিখেছি গোয়া, অর্থাৎ এরিয়া ওয়াইজ সবথেকে ছোটো স্টেট হচ্ছে গোয়া এবং তার ক্যাপিটাল হচ্ছে পানাজি। তো আমি যাতে আপনাদেরকে বলেছিলাম শর্ট ট্রিক ইউজ করব, কীভাবে আপনারা ম্যাপ থেকে প্রতিটি আস্কিং কোয়েশন ভালো করে বুঝতে পারেন এবং আপনার মাইন্ডে থাকতে পারে, তাই আমি শর্ট ট্রিক ইউজ করে এগুলি লিখেছি। এবং ম্যাপের মধ্যে যখন আমরা যাব তখন দেখবেন শর্ট ট্রিক ইউজ করে কীভাবে ম্যাপকে আমরা বুঝবো এবং লং টাইমের জন্য আমাদের ফিক্সড মেমোরিতে কীভাবে ফিক্স করব, এগুলি আমরা আলোচনার মাধ্যমে দেখব। সেকেন্ড হচ্ছে ভারতবর্ষের পপুলেশন ওয়াইজ অর্থাৎ মানুষের দিক থেকে বড় স্টেট হচ্ছে ভারতবর্ষের মধ্যে উত্তরপ্রদেশ, তাই সেকেন্ড আমি উত্তরপ্রদেশ লিখেছি। উত্তরপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে লখনৌ। তারপর মানুষের দিক থেকে, পপুলেশনের দিক থেকে ভারতবর্ষের সবথেকে ছোটো স্টেট হচ্ছে সিকিম, তার স্টেট অর্থাৎ স্টেটের ক্যাপিটাল হচ্ছে গ্যাংটক। তো আবার বলে দিচ্ছি, পপুলেশন ওয়াইজ সবথেকে বড় হচ্ছে উত্তরপ্রদেশ, এরিয়া ওয়াইজ সবথেকে বড় হচ্ছে রাজস্থান। রাজস্থানের ক্যাপিটাল হচ্ছে জয়পুর। এরিয়া ওয়াইজ সবথেকে ছোটো হচ্ছে গোয়া, তার ক্যাপিটাল হচ্ছে পানাজি। তারপর হচ্ছে পপুলেশন ওয়াইজ সবথেকে বড় উত্তরপ্রদেশ, তার ক্যাপিটাল হচ্ছে লখনৌ। আর পপুলেশন ওয়াইজ সবথেকে ছোটো হচ্ছে সিকিম অ্যান্ড তার ক্যাপিটাল হচ্ছে গ্যাংটক। তারপরে দেখবেন নর্থ ইস্টের মধ্যে, অর্থাৎ নর্থ ইস্টের যে স্টেটস রয়েছে, অর্থাৎ সিকিম অ্যাড করে 8টি স্টেটস রয়েছে। এই 8টি স্টেটের মধ্যে থেকে সবথেকে বড় এরিয়া ওয়াইজ হচ্ছে স্টেট অরুণাচল প্রদেশ এবং তার ক্যাপিটাল হচ্ছে ইটানগর। অরুণাচল প্রদেশ ক্যাপিটাল হচ্ছে ইটানগর, সবথেকে বড় এরিয়া ওয়াইজ। এর সবথেকে ছোটো এরিয়া ওয়াইজ নর্থ ইস্টের স্টেট হচ্ছে ত্রিপুরা, তার ক্যাপিটাল হচ্ছে আগরতলা। তারপরে
পপুলেশন ওয়াইজ নর্থ ইস্টের মধ্যে সবথেকে বড় স্টেট হচ্ছে আসাম, যার আমরা সবাই জানি যে তার ক্যাপিটাল হচ্ছে দিসপুর। অ্যান্ড আরেকটি প্রশ্ন আসতে পারে যে পপুলেশন ওয়াইজ নর্থ ইস্টের মধ্যে সবথেকে ছোটো স্টেট হচ্ছে সিকিম। এই জায়গায় লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন সিকিম, এবং তার ক্যাপিটাল হচ্ছে গ্যাংটক। তারপরে আমরা দেখবো এগুলি থেকে জাস্ট ক্যাপিটালগুলি দেখে নেব। এগুলি আমাদের এক্সামে এইভাবে আসতে পারে, এগুলি জাস্ট ক্যাপিটালগুলি জানবো, তারপরে আমরা এদিকে চলে আসবো। তো তারপরে দেখেছি মেঘালয়া, অর্থাৎ নর্থ ইস্টের একটি স্টেট। মেঘালয়ার ক্যাপিটাল হচ্ছে শিলং, মিজোরামের ক্যাপিটাল হচ্ছে আইজল, মণিপুরের ক্যাপিটাল হচ্ছে ইম্ফল, তারপরে নাগাল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে কোহিমা, বিহারের ক্যাপিটাল হচ্ছে পাটনা, তারপরে অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে অমরাবতী, ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল হচ্ছে কলকাতা, তারপরে ছত্তিশগড়ের ক্যাপিটাল হচ্ছে রায়পুর, হিমাচল প্রদেশের ক্যাপিটাল হচ্ছে সিমলা, তারপরে গুজরাটের ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর, অ্যান্ড মধ্যপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর ও ভোপাল। মধ্যপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে ভোপাল, তারপরে হরিয়ানার ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়, অ্যান্ড উড়িষ্যার ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর, তারপরে ঝাড়খণ্ডের ক্যাপিটাল হচ্ছে রাঁচি, কর্ণাটকের ক্যাপিটাল হচ্ছে বেঙ্গালুরু, মহারাষ্ট্র ক্যাপিটাল হচ্ছে মুম্বাই, পাঞ্জাবের ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। এক্সামের মধ্যে আসতে পারে যে দুইটি স্টেট ভারতবর্ষের মধ্যে রয়েছে একই ক্যাপিটাল, অর্থাৎ পাঞ্জাবের হরিয়ানার ক্যাপিটাল হচ্ছে একই জায়গায় চণ্ডীগড়ের মধ্যে। আমরা যখন ম্যাপ থেকে আলোচনা করব আপনারা দেখবেন। তারপরে হচ্ছে কেরালাতে হচ্ছে ত্রিবানান্তপুরম কেরালার ক্যাপিটাল, তারপর হচ্ছে তামিলনাড়ুর ক্যাপিটাল হচ্ছে চেন্নাই, তেলেঙ্গানার ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ, অ্যান্ড উত্তরাখণ্ডের ক্যাপিটাল হচ্ছে দেহরাদুন। এগুলি আমরা 28টি স্টেটের ক্যাপিটাল দেখে নিলাম, সবাই জানেন, এই জন্য একটু কুইকলি দেখে নিলাম। আপনারা লিখতে পারেন, যদি আপনাদের মেমোরাইজ না থাকে বা জানা না থাকে লিখতে পারেন। আমি একটু স্মল করে লিখেছি যাতে কভার হয়, পুরাটি বোর্ডের মধ্যে আসে, তো আপনারা শুনে শুনে লিখতে পারেন। তারপরে ইউনিয়ন টেরিটরিজ থেকে আমরা দেখব আন্দামান নিকোবর আইল্যান্ড, অর্থাৎ আমরা আন্দামান নিকোবর যখন আইল্যান্ড নিয়ে আলোচনা করব দেখবেন আন্দামান নিকোবর আইল্যান্ডের হচ্ছে ক্যাপিটাল পোর্ট ব্লেয়ার, অ্যান্ড চণ্ডীগড়ের ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়, দিল্লি ক্যাপিটাল হচ্ছে দিল্লি, পডুচেরির ক্যাপিটাল হচ্ছে পডুচেরি। জম্মু অ্যান্ড কাশ্মীরের দুইটি ক্যাপিটাল রয়েছে, অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীরের আমরা জানি সামার সিজনে অ্যান্ড উইন্টার সিজনে আলাদা আলাদা হয়ে থাকে। সামার সিজনে কি হয়, সামারের মধ্যে শ্রীনগর হয়, উইন্টারের মধ্যে জম্মু হয়, এইভাবে এগুলি আলাদা আলাদা দুইটি রয়েছে। তারপরে আপনারা দেখবেন দাদরা নগর হাভেলি, দামান দেন দিউর মধ্যে ক্যাপিটাল রয়েছে দামান, অ্যান্ড লাদাখের ক্যাপিটাল হচ্ছে লে, তারপর হচ্ছে লক্ষাদ্বীপের ক্যাপিটাল হচ্ছে কাভারেট্টি। এগুলি ক্যাপিটাল জাস্ট আলোচনা করলাম, সবাই জানেন, এবং এক্সামের মধ্যে খুব কমই ক্যাপিটাল থেকে আসে, তারপরে জানা প্রয়োজন, অনেক সময় কনফিউজ ক্রিয়েট হতে পারে, তো এগুলি আপনারা জেনে নেবেন। কুইকলি এগুলি শেষ করে নিলাম। এখন আমাদের মেইন যে আজকের যে থিম হচ্ছে ভারতের ম্যাপ ভালো করে জানবো, এবং গ্লোব থেকে অনেকটি কোয়েশ্চন এক্সামের মধ্যে আসে, যেহেতু গ্লোব অনেক বড় একটি চ্যাপ্টার। জিওগ্রাফি লিখেছি, জিওগ্রাফি অনেক বড় একটি চ্যাপ্টার, একটি ব্রাঞ্চ রয়েছে। অনেকে গ্র্যাজুয়েশনে যাওয়ার পর জিওগ্রাফি অনার্স করে থাকেন, জিওগ্রাফি একটি ব্রাঞ্চ রয়েছে, তো অনেক বড় একটি সাবজেক্টের ছোটোমোটো একটি চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব ম্যাপ থেকে। নাম্বার 1, আমরা ফার্স্ট অফ অল আপনাকে ভারতবর্ষের ম্যাপ সম্পর্কে এতটা ধারণা থাকতে হবে যে প্রত্যেকটি স্টেট আপনাকে না দেখে বলতে হবে যে এই স্টেটের নাম কি, এই স্টেট কোন জায়গায় রয়েছে, এই স্টেটের পাশে কোন স্টেট রয়েছে। এক্সামের মধ্যে কখনো আসে যে মনে করেন মধ্যপ্রদেশের নর্থ ইস্টে কোন স্টেটটি রয়েছে, মধ্যপ্রদেশের উপরে কোন স্টেটটি রয়েছে, নিচে কোন স্টেটটি রয়েছে, এইভাবে এক্সামের মধ্যে আসে। এগুলি সিটির মধ্যেও আস্কিং করে এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের মধ্যেও আস্কিং করে। তো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, যে বা যাহাদের আপনাদের এই স্টেটগুলি জানা নেই, অর্থাৎ কোন স্টেট এই জায়গার মধ্যে আমি ম্যাপ এঁকেছি আপনারা দেখতে পাচ্ছেন, তেমন আমি আর্টিস্ট না, তারপরে চেষ্টা করেছি যাতে একটু উপস্থাপন করার জন্য ম্যাপটি তৈরি করেছি। তো এই ম্যাপের মধ্যে প্রতিটি স্টেট আপনাকে জানতে হবে, কোন স্টেটের পাশে কোন স্টেটটি রয়েছে, এবং এইভাবে না দেখে স্টেট বলতে হবে আপনাদেরকে। তো আমরা দেখি কোন স্টেট কোন জায়গায় রয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে লাদাখ, এই স্টেট হচ্ছে আমাদের লাদাখ। যে স্টেট বা যে জায়গার মধ্যে আমি রেড সিম্বল দিয়েছি এই জায়গাগুলি হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ। আমরা দেখবো ইউনিয়ন টেরিটরিজগুলি। তো আমাদের ফার্স্ট হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ বা ভারতবর্ষের ইউনিয়ন টেরিটরিজ হচ্ছে লাদাখ। আমরা নামগুলি জেনে নেই, তারপরে ইউনিয়ন টেরিটরিজ আমরা স্টেটসগুলি জানবো। নাম্বার 1 হচ্ছে লাদাখ, এই পাশে এই হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, তারপরে হচ্ছে হিমাচল প্রদেশ, এই জায়গাটা হচ্ছে পাঞ্জাব, এই জায়গাটা হচ্ছে হরিয়ানা, তারপরে এই জায়গাটা হচ্ছে উত্তরাখণ্ড, এই হচ্ছে উত্তরপ্রদেশ, তারপর হচ্ছে রাজস্থান, এই জায়গাটা হচ্ছে গুজরাট, এই জায়গাটা হচ্ছে মধ্যপ্রদেশ, তারপরে এই জায়গাটা হচ্ছে মহারাষ্ট্র, এই জায়গাটা হচ্ছে গোয়া, এই ছোটো মোটো জায়গাটা গোয়া, এই জায়গাটা কর্ণাটকা, এই যে ছোটো মোটো দেখতে পাচ্ছেন এই হচ্ছে কেরালা, তারপরে এই জায়গাটা হচ্ছে তামিলনাড়ু, এই জায়গাটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এই হচ্ছে তেলেঙ্গানা। অর্থাৎ মনে রাখবেন এক সময়
তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের সঙ্গে ছিল। একসময় বলতে বেশি দিন পূর্বে নয়, অর্থাৎ 2 জুন 2014-এ তেলেঙ্গানা আরেকটি স্টেট হয়। এর পূর্বে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের সাথে সংযুক্ত ছিল, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এই হচ্ছে তেলেঙ্গানা, তারপরে এই হচ্ছে উড়িষ্যা, এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন এগিয়ে গিয়ে এই জায়গা পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের এরিয়া রয়েছে। তারপরে এই জায়গাটা হচ্ছে আপনি বলতে পারেন ছত্তিশগড়, এই হচ্ছে ঝাড়খণ্ড, ছত্তিশগড় এই হচ্ছে ঝাড়খণ্ড, তারপর হচ্ছে বিহার, এই জায়গাটা উত্তরপ্রদেশ। তারপরে আমরা নর্থ ইস্টের স্টেটগুলি দেখি কী কী স্টেট হতে পারে। এই জায়গাটা হচ্ছে সিকিম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে সিকিম। তারপরে হচ্ছে এই যে উপরের জায়গাটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এই জায়গাটা হচ্ছে আসাম, এই হচ্ছে মেঘালয়া, এই হচ্ছে ত্রিপুরা, তারপরে হচ্ছে মিজোরাম, এই হচ্ছে মণিপুর, এই হচ্ছে নাগাল্যান্ড, এই হচ্ছে নাগাল্যান্ড। তো আপনারা এইভাবে প্রত্যেকটি স্টেট আপনাদেরকে জানতে হবে, যে ভারতের ম্যাপ দেখে না দেখে আপনি নামগুলি বলতে হবে আপনাদেরকে। এগুলি হচ্ছে ফার্স্ট আপনাদের ট্রিক শিখতে হবে, জানতে হবে, এবং আপনারা এগুলি এক্সামের মধ্যে ফ্রিকোয়েন্টলি আস্কিং করে ভালো করে জানবেন কোন স্টেটের কোন নাম রয়েছে। অর্থাৎ আপনি নিজেকে যখন প্রস্তুত করবেন পড়ার জন্য তখন আপনি শিখতে পারবেন, তখন আপনি ট্রাই করবেন, ডেফিনেটলি আপনিও শিখতে পারবেন। তো আমরা দেখলাম এগুলি হচ্ছে ভারতবর্ষের স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। এখন দেখবো ইউনিয়ন টেরিটরিজ কোন কোন জায়গা রয়েছে, কখনো এক্সামের মধ্যে আসে। নাম্বার 1 হচ্ছে লাদাখ, প্রেজেন্ট সময়ে ইউনিয়ন টেরিটরিজ। জম্মু অ্যান্ড কাশ্মীর, প্রেজেন্ট সময়ে ইউনিয়ন টেরিটরিজ। তারপরে হচ্ছে চণ্ডীগড়, এই জায়গা হচ্ছে চণ্ডীগড়, মনে রাখবেন চণ্ডীগড় হচ্ছে পাঞ্জাবের মধ্যে রয়েছে। এই জায়গা হচ্ছে হরিয়ানা। হরিয়ানা আর পাঞ্জাবের বোথ স্টেটের ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়, এন্ড চণ্ডীগড় হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ, আর চণ্ডীগড়ের ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। তারপরে হচ্ছে এই যে বড় জায়গাটা আমি দিয়েছি, এই হচ্ছে নিউ দিল্লি, অর্থাৎ নিউ দিল্লির ক্যাপিটাল হচ্ছে দিল্লি। নিউ দিল্লি ক্যাপিটাল হচ্ছে নিউ দিল্লি, এই জায়গাটা হচ্ছে নিউ দিল্লি, অর্থাৎ বর্তমানে নিউ দিল্লি হচ্ছে একটি ইউনিয়ন টেরিটরি। তো আমরা 4টি পেয়ে গেলাম। টোটাল স্টেট রয়েছে 28টি, ইউনিয়ন টেরিটরি রয়েছে 8টি থেকে এই উপরের দিকে 4টি রয়েছে, যেমন লাদাখ রয়েছে, জম্মু কাশ্মীর রয়েছে, তারপরে চণ্ডীগড় রয়েছে, তারপরে আমরা দেখেছি দিল্লি রয়েছে। এই 4টি হচ্ছে ইউনিয়ন টেরিটরি। তারপরে দেখবো এই জায়গার মধ্যে এই যে ছোটো মোটো রয়েছে, গুজরাটের একদম পাশে, গুজরাটের মধ্যে বলতে পারেন এই অ্যারাবিয়ান সি, এই জায়গাটা AS লিখেছি, অর্থাৎ আরবিয়ান সি। আরবিয়ান সি থেকে এক্সামে আসে, কীভাবে আসে আলোচনা করব। আরবিয়ান সির এই যে এই পাশে গুজরাটের একদম নিচে একটি মানে ইউনিয়ন টেরিটরি রয়েছে। ইউনিয়ন টেরিটরি হচ্ছে আমরা জানি সবাই দাদরা অ্যান্ড নাগার হাভেলি দামান দেন দিউ। এই দাদরা অ্যান্ড নাগার হাভেলি দামান দেন দিউর ক্যাপিটাল হচ্ছে দামান। তারপর হচ্ছে এই জায়গাটা হচ্ছে গোয়া, ছোটো মোটো দেখতে পাচ্ছেন কিন্তু একটি হচ্ছে স্টেট। তারপরে এই জায়গাটি একটি মানে ম্যাপের একটি অংশ, এই জায়গাটা হচ্ছে ম্যাপের অংশ, এই জন্য এই জায়গা লিখেছি। অনেক সময় কী করা হয়, আমরা ম্যাপ ড্র করে থাকি কিন্তু অনেক সময় এই জায়গাটা বলে যাই, তারপরে এই জায়গাটা বলে যাই। এগুলি হচ্ছে আমাদের ভারতবর্ষের অংশ, এগুলি ছাড়া ম্যাপ অসম্পূর্ণ হবে, সম্পূর্ণ হবে না। তো এই হচ্ছে একটি ইউনিয়ন টেরিটরি, আমরা সবাই জানি লক্ষাদ্বীপ। লক্ষাদ্বীপের মধ্যে এডুকেশন লিটারেসি অনেক ভালো, সব থেকে ভালো বলতে পারেন ইউনিয়ন টেরিটরির মধ্যে থেকে। তো লক্ষাদ্বীপ তার কাভারেটটি হচ্ছে তার ক্যাপিটাল, এই হচ্ছে লক্ষাদ্বীপ, এই হচ্ছে ইউনিয়ন টেরিটরি। তো আমরা পেয়ে গেলাম 4টি, 5টি, 6টি, আরও 2টি রয়েছে, তা হচ্ছে আমাদের পডুচেরি। এই দেখতে পাচ্ছেন আপনাদের পডুচেরি ইউনিয়ন টেরিটরি রয়েছে। তামিলনাড়ুর একদম পাশে ইউনিয়ন টেরিটরি রয়েছে, অর্থাৎ বে অফ বেঙ্গলের পাশে রয়েছে। এগুলি হচ্ছে অ্যারাবিয়ান সি, এই সাইড হচ্ছে বে অফ বেঙ্গল। তারপর হচ্ছে এই যে আমরা জানি আন্দামান নিকোবর আইল্যান্ড রয়েছে, এই আন্দামান নিকোবর আইল্যান্ডটি হচ্ছে একটি ইউনিয়ন টেরিটরি। তো আমরা পেয়ে গেলাম, অর্থাৎ নর্থের মধ্যে রয়েছে, নর্থ ইন্ডিয়ানের মধ্যে রয়েছে 4টি। এই লাদাখ কিন্তু নর্থ ইন্ডিয়ানের মধ্যে আসে না। তো এই নর্থের মধ্যে রয়েছে 4টি এবং সাউথের মধ্যে রয়েছে 4টি। তো নর্থের মধ্যে 4টি কী কী ইউনিয়ন টেরিটরি? লাদাখ, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, তারপরে হচ্ছে দিল্লি, তারপরে হচ্ছে এগুলি 4টি। অ্যান্ড সাউথের মধ্যে আমরা যদি দেখি তো এই জায়গার হচ্ছে দাদরা অ্যান্ড নগর হাভেলি, দামান দেন দিউ রয়েছে, তারপরে রয়েছে লক্ষাদ্বীপ রয়েছে, পডুচেরি রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। এগুলি হচ্ছে আমাদের ইউনিয়ন টেরিটরিজ। তো এগুলি আমরা বুঝে গেলাম। তারপরে আমরা জানবো যে আমাদের এই ভারতবর্ষের আশপাশগুলি, এক্সামে মনে রাখবেন নর্থ ইস্ট থেকে আরেকটি ক্লাস তৈরি করব। তো নর্থ ইস্টে অনেক সময় আসামের উপরে কোন স্টেটটি রয়েছে, নিচে কোন স্টেটটি রয়েছে, পাশে কোন স্টেটটি রয়েছে, এগুলি এক্সামের মধ্যে আসে। তো আমরা দেখব যে এই জায়গাটা হচ্ছে নেপাল, এই জায়গাটা হচ্ছে নেপাল। এই জায়গাটা আপনারা মনে রাখবেন কখন এক্সামে আসে, যে কোন স্টেটের পাশে রয়েছে নেপাল কান্ট্রিটি। অর্থাৎ এই জায়গা হচ্ছে উত্তরপ্রদেশ, এই জায়গাটা হচ্ছে আপনারা জানেন সবাই যে বিহার অ্যান্ড উত্তরপ্রদেশ অ্যান্ড উত্তরাখণ্ড পেয়েছে। এই বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের কিছু অংশ পেয়েছে নেপাল। এই জায়গাটা হচ্ছে নেপাল কান্ট্রি। তো এই নেপাল কান্ট্রি, এই জায়গাটা আবার কিন্তু চায়নার সাথে সম্পর্ক, আমি উপরে চায়না লিখেছি, অর্থাৎ এই জায়গাটা চায়নার সাথে সম্পর্ক। এবং এই জায়গার যে বর্ডারটা রয়েছে, এই বর্ডারকে চায়না অ্যান্ড ভারতবর্ষের বর্ডারকে বলা হয় ম্যাকমোহন লাইন, অর্থাৎ স্যার হেনরি ম্যাকমোহন এই লাইনটি তৈরি করেছিলেন। এই জন্য এই লাইনকে বলা হয় ম্যাকমোহন লাইন, চায়না অ্যান্ড ভারতবর্ষের বর্ডারকে বলা হয় ম্যাকমোহন লাইন। তো এগুলি জানলাম।
তারপরে আমরা দেখব এই জায়গায় চলে আসেন, এই জায়গাটা হচ্ছে ভুটান, একটি দেশ ভুটান। এই যে আমি লিখেছি এই জায়গাটা হচ্ছে ভুটান। অর্থাৎ কোন এক্সামে আসে আসামের উপরে কি কোন দেশটি রয়েছে, ভুটান রয়েছে। আসামের পাশে রয়েছে এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ, বিডি লিখেছি, অর্থাৎ এই জায়গাটা ছোটো মোটো জায়গাটা হচ্ছে বাংলাদেশ। এবং আমরা জানি আমাদের দেশ থেকে ভারতবর্ষ যখন স্বাধীন হয় এবং 1948 সেম দিনে 1947 14 আগস্টে পাকিস্তান একটি দেশ গড়ে ওঠে এবং ভারতবর্ষ 15 আগস্টে আমরা স্বাধীনতা পালন করে থাকি। তো 14 আগস্ট হচ্ছে পাকিস্তানের স্বাধীনতা পালন করা হয়। তো 14 আগস্ট পাকিস্তান যখন সেপারেট হয়, তো বাংলাদেশে হচ্ছে পাকিস্তানের অংশ ছিল। পাকিস্তান এই জায়গাটা হচ্ছে পাকিস্তান, আর পাকিস্তান থেকে 1971 সেপারেট করা হয়। আমরা জানি আমাদের ভারতবর্ষ অনেকটা সাহায্য করেছিল শেখ মুজিবুর রহমানকে, এবং বাংলাদেশ স্বাধীন হয় একটি দেশ হিসাবে পরিগণিত হয়। কিন্তু যখন ভারতবর্ষ থেকে পাকিস্তান সেপারেট হয়েছিল, তখন কি করা হয়েছিল, যে বর্ডার লাইনটি করা হয়েছিল, এই বর্ডারটির নাম রাখা হয়েছিল রেড ক্লিফ লাইন। তো এইভাবে আপনি বলতে পারেন ভারত এন্ড পাকিস্তানের মধ্যে যে বর্ডারটি রয়েছে, এই বর্ডার লাইনটি হচ্ছে রেড ক্লিফ লাইন বলে জানা যায়। কেননা স্যার রেড ক্লিফ এই লাইনটি দিয়ে তৈরি করেছিলেন, আমাদের মধ্যে বিভাজন করে চলে গিয়েছিলেন ব্রিটিশরা। তারপরে ওই যে বাংলাদেশের যে বর্ডারটি রয়েছে, এই বর্ডারটিকেও বলা হবে রেড ক্লিফ লাইন। যেহেতু বাংলাদেশ এন্ড পাকিস্তান একসাথে ভারতবর্ষ থেকে সেপারেট হয়েছিল এবং বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল। পরবর্তী সময়ে পাকিস্তান থেকে বাংলাদেশ সেপারেট হয়। এই জন্য বর্তমান সময়ে আপনি বলতে পারেন বাংলাদেশ এন্ড ভারতবর্ষের যে লাইনটি রয়েছে, বর্ডার লাইনটি রয়েছে, তাকেও রেড ক্লিফ লাইন বলা হয়। তারপরে দেখতে পাচ্ছেন এই পাকিস্তানের উপরের অংশ, এই জায়গাটা হচ্ছে পাকিস্তান, এই জায়গাটা হচ্ছে পাকিস্তান। তো পাকিস্তানের উপরি অংশ অর্থাৎ পাকিস্তানের অংশ, আমরা জানি পাঞ্জাব, রাজস্থানের অনেকটা অংশ পাকিস্তানে রয়েছে, পাঞ্জাবের অনেকটা অংশ পাকিস্তানে রয়েছে। তো বিভাজনের সময় চলে গিয়েছিল। তো পাকিস্তান যে রয়েছে আমাদের পাশের কান্ট্রি, এই পাকিস্তানের উপরেই যে কান্ট্রি রয়েছে তা হচ্ছে আফগানিস্তান। এবং আফগানিস্তান আমাদের ভারতবর্ষের বেশি জায়গা পায় না, অর্থাৎ ভারতবর্ষের কিছুটা বর্ডার এই লাদাখের সাইড থেকে, এই সাইড থেকে কিছুটা বর্ডার আফগানিস্তানের সাথে সংযুক্ত। এবং আফগানিস্তানের সংযুক্ত হওয়ার কারণে এই বর্ডারকে, আফগানিস্তান এবং ভারতবর্ষের বর্ডারকে বলা হয় ডুরান লাইন। মনে রাখবেন, এক্সামের মধ্যে আসে আফগানিস্তান ভারতবর্ষের যে মধ্যে বর্ডারটি রয়েছে, এই লাইনকে বলা হয় ডুরান লাইন। এগুলি হচ্ছে আমাদের বর্ডার লাইন থেকে আমরা দেখলাম। এবং এই পাশে রয়েছে মায়ানমার। মনে রাখবেন, এই পাশটা হচ্ছে মায়ানমার এবং এই জায়গাটা হচ্ছে শ্রীলঙ্কা। এগুলি আমরা সবাই জানি, এগুলি আমাদের হয়ে গিয়েছে। এখন দেখবো আমরা এই যে আমি মধ্যে দিয়ে একটি লাইন এঁকেছি, এগুলি আমরা প্রথমে জানবো, তারপরে এগুলি বোঝার চেষ্টা করব। এই জায়গায় দেখেন আমি লিখেছি NIL, অর্থাৎ নর্থ ইন্ডিয়ান লিটারেসি রেট। অর্থাৎ নর্থ ইন্ডিয়ার মধ্যে লিটারেসি রেট হচ্ছে, এক্সামের মধ্যে আসে কখনো, নর্থ ইন্ডিয়ার মধ্যে লিটারেসি রেট রয়েছে 74%। অর্থাৎ নর্থ ইন্ডিয়ান যে স্টেটসগুলি রয়েছে, অনেক সময় জোনাল কাউন্সিল থেকে আসে না, অর্থাৎ ইস্টার্ন, ওয়েস্টার্ন, তারপরে নর্থ, তারপরে সাউথ, এ থেকে 4টি জোনাল কাউন্সিল রয়েছে এবং সেন্টার একটি জোনাল কাউন্সিল রয়েছে। 5টি জোনাল কাউন্সিল রয়েছে, অন্য ক্লাসের মধ্যে আলোচনা করব। এগুলি ইম্পর্টেন্ট না, এক্সামে আসে না। তবে মনে রাখবেন নর্থ ইন্ডিয়ান লিটারেসি রেট হচ্ছে 74% অ্যান্ড সাউথ ইন্ডিয়ান লিটারেসি রেট হচ্ছে 85%। এগুলি এক্সামের মধ্যে আসে। তারপরে দেখেন এই জায়গাটা হচ্ছে অ্যারাবিক সি, অর্থাৎ অ্যারাবিয়ান সি হচ্ছে এই পাঁচটা এবং এই পাঁচটা হচ্ছে বে অফ বেঙ্গল। অর্থাৎ এই জায়গার মধ্যে যে স্টেটসগুলি রয়েছে, যে গার্ডগুলি রয়েছে, এই গার্ডগুলিকে বলা হয়, যেহেতু আমি এই জায়গার ডাইরেকশন লিখেছি, আপনারা সবাই জানেন ডাইরেকশন হচ্ছে সবসময় উপর দিক থেকে নর্থ হয়, নিচের দিক থেকে সাউথ হয়, এবং এই সাইড থেকে ইস্ট হয়, ওই সাইড থেকে ওয়েস্ট হয়। তো যদি এক্সামের মধ্যে আসে, তো বে অফ বেঙ্গলের পাশের যে স্টেটসগুলি রয়েছে বা যে গার্ডগুলি রয়েছে, এই গার্ডগুলিকে বলা হয় ইস্টার্ন গার্ড। এবং অ্যারাবিয়ান সি এর মধ্যে ওই পাশে যে গার্ডগুলি রয়েছে, ওগুলোকে বলা হয় ওয়েস্টার্ন গার্ড। মনে রাখবেন, ইস্টার্ন গার্ড, ওয়েস্টার্ন গার্ড। তারপরে হচ্ছে এক্সামের মধ্যে আসে যে অ্যারাবিয়ান সির পাশে কোন কোন স্টেট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, নাম্বার 1 হচ্ছে গুজরাট, তারপরে হচ্ছে মহারাষ্ট্র অ্যান্ড ইউনিয়ন টেরিটরি একটি রয়েছে, যেমন দাদরা এন্ড নগর হাভেলি, দামান এন্ড দিউ রয়েছে, তারপরে গোয়া রয়েছে, তারপরে কর্ণাটকা রয়েছে, তারপরে কেরালা রয়েছে। এই স্টেটগুলি হচ্ছে অ্যারাবিয়ান সির পাশে। সিটের মধ্যে ফ্রিকুয়েন্টলি এই আস্কিং করা হয়েছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারে আপনারা দেখতে পারেন। তো অ্যারাবিয়ান সির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কেরালা রয়েছে, কর্ণাটকা রয়েছে, তারপরে গোয়া রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, তারপরে এই জায়গাটা হচ্ছে দাদরা এন্ড নগর হাভেলি একটি ইউনিয়ন টেরিটরি, তারপরে গুজরাট রয়েছে অ্যারাবিয়ান সির পাশে। তারপরে আমরা দেখব বে অফ বেঙ্গলের পাশে কোন কোন স্টেটস রয়েছে। দেখতে পাচ্ছেন বে অফ বেঙ্গলের মধ্যে অনেকটা এই জায়গা থেকে চলে গিয়েছে, এই জায়গা দিক দিয়ে বে অফ বেঙ্গলটি চলে গিয়েছে। অর্থাৎ আপনি বলতে পারেন ত্রিপুরা অনেকটা পেয়েছে, পার্টিকুলারলি আপনি বলতে পারেন এই জায়গায় যদি নর্থ ইস্ট ছেড়ে দেন, তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পেয়েছে, বে অফ বেঙ্গলের পাশে রয়েছে। তারপরে হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমরা সবাই জানি উড়িষ্যা, তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তারপরে হচ্ছে তামিলনাড়ু।
পার্টিকুলারলি এই 4টি স্টেট থেকে এক্সামের মধ্যে আসে। অর্থাৎ বে অফ বেঙ্গলের পাশে কোন কোন স্টেটসগুলি রয়েছে আমরা যদি দেখি, তাহলে বে অফ বেঙ্গলের মধ্যে স্টেটস রয়েছে। ফার্স্ট অফ অল ওয়েস্ট বেঙ্গল রয়েছে, উপর থেকে আমরা যদি দেখি, নর্থ থেকে যদি নিচের দিকে আসি ওয়েস্ট বেঙ্গল, তারপরে রয়েছে উড়িষ্যা, তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তারপরে হচ্ছে তামিলনাড়ু। এবং কখনো এক্সামের মধ্যে আসে যে বে অফ বেঙ্গলের মধ্যে কোন কোন ইউনিয়ন টেরিটরিজ রয়েছে। বে অফ বেঙ্গলের মধ্যে নাম্বার 1 আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, এবং নাম্বার 2 আপনি বলতে পারেন পুডুচেরি রয়েছে। এবং অ্যারাবিয়ান সির মধ্যে 2টি ইউনিয়ন টেরিটরি রয়েছে, নাম্বার 1 হচ্ছে দাদরা এন্ড নগর হাভেলি, আর নাম্বার 2 হচ্ছে লক্ষাদ্বীপ। তো এগুলি আমরা এই ম্যাপ থেকে জানলাম। তারপরে আরও আমাদের অনেকটি পয়েন্ট জানতে হবে, এগুলি আমরা জানি বুঝি। নাম্বার 1 আর্কটিক সার্কেল, ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকন, তারপরে অ্যান্টার্কটিক সার্কেল। এর পূর্বে আমরা জানবো ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড। ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড কি? ল্যাটিটিউড হচ্ছে আমরা জানি অক্ষাংশ রেখা, অ্যান্ড লঙ্গিটিউড হচ্ছে দ্রাঘিমাংশ রেখা বাংলাতে বলা হয়। লঙ্গিটিউডকে বলা হয় দ্রাঘিমাংশ রেখা, এবং ল্যাটিটিউডকে বলা হয় অক্ষাংশ রেখা। মনে রাখবেন ওয়ার্ল্ডের মধ্যে, এগুলি হচ্ছে গ্লোবের প্রশ্ন, গ্লোব থেকে আসে। ভারতবর্ষের ম্যাপ থেকে আমাদের এটুকু জানলে হবে। এখন আমরা গ্লোব থেকে জানবো, গ্লোব থেকে কী কী প্রশ্ন আসতে পারে, অর্থাৎ পুরা ওয়ার্ল্ড থেকে কী কী প্রশ্ন আসতে পারে, এগুলি আমরা জানবো। তো ফার্স্ট অফ অল মনে রাখেন অনেকটা ইমাজিনারি লাইনগুলি আঁকা হয়েছে ওয়ার্ল্ডের মধ্যে, মানে ওয়ার্ল্ডকে বোঝার জন্য, এক্সপ্লেন করার জন্য অনেকটা ইমাজিনারি লাইন তৈরি করা হয়েছে। এই ইমাজিনারি লাইনকে অনেকটা নাম দেওয়া হয়েছে। অর্থাৎ পৃথিবী, আমরা জানি পৃথিবী হচ্ছে গোলাকার থেকে একটি চ্যাপ্টা করে হয়, অর্থাৎ পুরোটা গোল নয়, বলের মতো গোল নয়। তো অনেক সময় আমাকে আস্কিং করেন আমার স্টুডেন্টসরা, অনেকে বলেন যে স্যার মনে করেন আমরা পৃথিবীর নিচের পাশে রয়েছি, উত্তর মেরুতে রয়েছি, দক্ষিণ মেরুতে রয়েছি, অথবা উত্তর মেরুতে যারা রয়েছে তারা কি পৃথিবী থেকে ফেল হয় না, অর্থাৎ পড়ে না, কারণ কি? মনে রাখবেন আমরা পৃথিবী জানি অনেকটা কার্ভ, গোলাকারের মতো। তো কার্ভ কেন আমরা দেখতে পাই না বা কেন আমরা বুঝি না, ফিল করি না? নাম্বার 1 হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে গ্র্যাভিটি রয়েছে, অর্থাৎ মাধ্যাকর্ষণ বল রয়েছে, যার ফলে সবসময় আমাদেরকে মাধ্যাকর্ষণ বল আকর্ষণ করছে, অর্থাৎ টানছে, এই জন্য আমরা মাটির মধ্যে চলাফেরা করি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি তখনও একটি বস্তুকে গোল আকারে দেখতে পারবেন যখন আপনি পুরাটা বস্তুকে সম্পূর্ণরূপে একসাথে দেখতে পারেন। অর্থাৎ যখন একটি বস্তুকে, সম্পূর্ণ বস্তুকে আপনি একসাথে দেখতে পারবেন, অর্থাৎ তখন তাকে আপনি গোল দেখতে পারবেন। অথবা যখন আপনি ওই বস্তু থেকে বড় হবেন তখন আপনি গোল দেখতে পারবেন। এখন পৃথিবী থেকে আমরা বড় হতে পারি না, এবং পুরোটা পৃথিবীকে আমরা একসাথে দেখতে পারবো না, তাই আমরা পৃথিবীকে গোল দেখতেও পাই না। তো আপনি যদি পৃথিবীকে গোল দেখতে চান তাহলে আপনি মহাকাশে চলে যান, দেখবেন পৃথিবী গোলাকারের মতো রয়েছে। এবং আপনি যদি বর্তমানে আমরা মনে করেন আমরা পৃথিবী থেকে আমরা চন্দ্র দেখে থাকি, তো চন্দ্রকে আমরা পৃথিবী থেকে দেখি, পৃথিবীর একটি উপগ্রহ রয়েছে চন্দ্র, তো চন্দ্র আমরা দেখি গোল আকারের। অর্থাৎ যখন চন্দ্র চলে যাবেন তখন আপনি চন্দ্রকে গোল দেখবেন না, তখন পৃথিবীকে আপনি যদি দেখেন তখন আপনি গোল আকারের দেখবেন। অর্থাৎ আলটিমেট কথা হচ্ছে যে যখন আমরা একটি বস্তুকে তখনও তার সমস্ত আকারে দেখতে পারবো যখন ওই বস্তু থেকে আমরা বড় হব, অথবা ওই বস্তুকে একসাথে দেখতে পারবো, মতলব আমাদের চোখের সামনে চলে আসবে। অর্থাৎ আমাদের জন্য সম্ভব নয়, তাও দেখতে পারবো না। এখন সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে বা যারা পৃথিবীর মধ্যে বসবাস করে, পৃথিবীর উপরি প্রান্তে যারা রয়েছে, নিচের প্রান্তে রয়েছে, তারা কেন উপরি প্রান্তে যারা রয়েছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম যে তারা উপরে রয়েছে তাই তারা ফেল হয় না, নিচের প্রান্তে যারা রয়েছে কেন ফেল হয় না? অর্থাৎ আমি যদি এক্সাম্পল দিই, আপনি মনে করেন একটি বড় গোল পাত্রের মধ্যে একটি বড় গোল যদি বস্তু একটি তৈরি করেন আপনি, আর এই তৈরির মধ্যে যদি একটি ছোট্ট পিঁপড়াকে রাখা হয়, তাই পিঁপড়ার জন্য এই পাত্রটি গোল হবে না। অর্থাৎ সে যে জায়গার মধ্যে থাকবে ওই জায়গাটাই তার জন্য ফ্ল্যাট হবে, এবং সে ফিলও করবে না যে এই বস্তুটা হচ্ছে গোল, এবং ধীরে ধীরে সে চলতে থাকবে, একসময় কার্ভ হয়ে হয়ে গোল হবে, এবং সে পুরাটা বস্তুকে দেখতে পারবে না, এই জন্য তার জন্য ফ্ল্যাট। এবং দ্বিতীয়ত হচ্ছে মাধ্যাকর্ষণ বল রয়েছে, মাধ্যাকর্ষণ বলের ফলে সবসময় মাধ্যাকর্ষণ বল মানুষকে অ্যাট্রাকশন করে পৃথিবীর দিকে, জমিনের দিকে, তাই মানুষরা ফেল হয় না। এগুলি হচ্ছে কয়েকটি পয়েন্ট মনে রাখবেন। তো আমরা গ্লোব থেকে দেখি, অর্থাৎ গ্লোবকে বোঝার জন্য ইমাজিনারি লাইন্স তৈরি করা হয়েছে, অর্থাৎ উপর থেকে নর্থ থেকে সাউথের দিকে কিছু লাইন তৈরি করা হয়েছে, এবং ওয়েস্ট থেকে ইস্টের দিকে কিছু লাইন্স তৈরি করা হয়েছে। তো ওয়েস্ট থেকে ইস্টের দিকে যে লাইনগুলি তৈরি করা হয়েছে এই লাইনগুলিকে বলা হয় ল্যাটিটিউড, অর্থাৎ অক্ষাংশ রেখা বলা হয়। এবং যে লাইনগুলি নর্থ থেকে সাউথের দিকে তৈরি করা হয়েছে ইমাজিনারি লাইন, ওই লাইনগুলিকে বলা হয় লঙ্গিটিউড, অর্থাৎ দ্রাঘিমাংশ রেখা বলা হয়। মনে রাখবেন এই পয়েন্টগুলি।
দ্রাঘিমাংশ রেখা অনেকটা রয়েছে, মোর দেন 250 থেকেও বেশি রয়েছে। তারপরে অক্ষাংশ রেখা অনেকটা রয়েছে, যেমন 200ও বলা হয়, 180 থেকে উপরে বলা হয় এবং 200ও বলা হয়। এগুলি হচ্ছে মেইন ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড বুঝলাম। তারপরে দেখুন আমরা ইকুয়েটর কি। ইকুয়েটর হচ্ছে বিষুব রেখা। ইকুয়েটর হচ্ছে পৃথিবীকে মধ্য প্রান্ত দিয়ে ভাগ করা হয়েছে একটি রেখার দ্বারা, যে রেখাটি 0 ডিগ্রিতে ছেদ করে, অর্থাৎ পৃথিবীর 0 ডিগ্রির মধ্যে চলে গিয়েছে, 0 ডিগ্রি থেকে চলে গিয়েছে, এই রেখাকে বলা হয় অর্থাৎ ইকুয়েটর বিষুব রেখা। মনে রাখবেন, বিষুব রেখা বলা হয়। এবং বিষুব রেখা গতি করেছে ওয়েস্ট থেকে ইস্টের দিকে, অর্থাৎ এই পাশ থেকে এই পাশে গতি করেছে, নর্থ থেকে সাউথের দিকে নয়। অর্থাৎ আপনি বলতে পারেন বিষুব রেখা হচ্ছে একটি ল্যাটিটিউড হতে পারে, লঙ্গিটিউড হবে না। এইভাবে এই পাশ থেকে এই পাশে গিয়েছে, বিষুব রেখা বুঝতে পেরেছেন। এবং বিষুব রেখা পৃথিবীর বিলকুল সেন্টারের দিকে চলে গিয়েছে, সেন্টারের মধ্যে দিকে গিয়েছে, অর্থাৎ যে জায়গা ক্রস করেছে পৃথিবীর সেন্টারের দিকে গিয়েছে, 0 ডিগ্রির মধ্যে গিয়েছে। এতটুকু আমরা জানলাম। তারপরে পোল কি হচ্ছে? পোল হচ্ছে পৃথিবীর পাশ, অর্থাৎ উপরিপাশ নিচের পাশকে পোল বলা হয়। পোল হচ্ছে মেরু, অর্থাৎ উত্তর মেরু বলতে পারেন, দক্ষিণ মেরু বলতে পারেন, দক্ষিণ মেরু উত্তর মেরু বলতে পারেন, উত্তর মেরু এন্ড দক্ষিণ মেরু, পোল অর্থাৎ মেরু বলা হয়। এগুলি আমরা বুঝলাম, এই 4টি পয়েন্ট। এখন দেখব আর্কটিক সার্কেল কি, ট্রপিক অফ ক্যান্সার কি, ট্রপিক অফ ক্যাপ্রিকন কি, অ্যান্ড আন্টার্কটিক সার্কেল কি, এগুলি আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে দ্রাঘিমাংশ রেখা, বিষুব রেখা যে রয়েছে ইকুয়েটর, এই ইকুয়েটর পৃথিবীকে মধ্য প্রান্তে দিয়ে ভাগ করেছে, অর্থাৎ মধ্য প্রান্তে দিয়ে একটি রেখা, ইমাজিনারি রেখা তৈরি করা হয়েছে, যাকে ইকুয়েটর বলা হয়। এবং ইকুয়েটর 0 ডিগ্রিতে ছেদ করেছে, 0 ডিগ্রিতে গিয়েছে। এবং ইকুয়েটর থেকে আপনি যদি 23.5, অর্থাৎ আমি জায়গাটি মুছে নেই তো আপনাদেরকে একটু ভালো করে বোঝাতে পারবো। ইকুয়েটর থেকে মনে করেন এই হচ্ছে গ্লোব, এই হচ্ছে পৃথিবী। তো পৃথিবীর এই পাশ থেকে, অর্থাৎ ওয়েস্ট অ্যান্ড ইস্ট, ভালো করে বুঝবেন, এক্সামের মধ্যে আসে এগুলি। এই পাশ থেকে একদম মধ্যে দিয়ে একটি রেখা, ইমাজিনারি রেখা টানা হয়েছে, এই রেখাকে বলা হয় ইকুয়েটর। এই রেখাকে বলা হয় ইকুয়েটর, বাংলাতে বলা হয় বিষুব রেখা। এই বিষুব রেখা, এই হচ্ছে তার সেন্টার। এই সেন্টার থেকে যদি 0 ডিগ্রি থেকে বিষুব রেখা থেকে আপনি উপর দিকে, অর্থাৎ নর্থের দিকে অ্যান্ড সাউথ, নর্থের দিকে যদি আপনি 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি যদি আপনি গতি করেন বিষুব রেখার সেন্টার থেকে নর্থের দিকে, তখন আপনি আরেকটি ইমাজিনারি রেখা পাবেন, যে রেখাটিকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। যে রেখাটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা বলা হয়, বাংলাতে কর্কট ক্রান্তি রেখা বলা হয়। এবং এই রেখাটি আপনি কিভাবে পাবেন? আপনি যদি ইকুয়েটর থেকে বিষুব রেখা থেকে আপনি যদি 23.5 ডিগ্রি উপর দিকে যান, তখন আপনি গিয়ে পাবেন ট্রপিক অফ ক্যান্সার, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা পাবেন। এবং এই কর্কট ক্রান্তি রেখাটি আমাদের ভারতবর্ষের মধ্যে দিয়ে গিয়েছে। এখন কখনো এক্সামে আসে এই কর্কট ক্রান্তি রেখাটি ভারতবর্ষের কোন কোন স্টেটের মধ্যে দিয়ে গিয়েছে, এক্সামে নাম্বার 1 পয়েন্ট আসে। নাম্বার 2 পয়েন্ট আসে যে ভারতের কোন নদীকে সে ওই কর্কট ক্রান্তি রেখা, অর্থাৎ আপনি বলতে পারেন ট্রপিক অফ ক্যান্সারে ডবল টাইম ক্রস করেছে। এগুলি এক্সামের মধ্যে ফ্রিকুয়েন্টলি এসেছিল, প্রতিটি এক্সাম কম্পিটিটিভ এক্সামের মধ্যে এগুলি আসে, ভালো করে বুঝবেন। তো নাম্বার আমরা বুঝলাম যে ইকুয়েটর হচ্ছে মধ্যে দিয়ে গিয়েছে বিষুব রেখা থেকে 23.5 ডিগ্রি যখন আপনি উপর দিকে চলে যাবেন, তখন আপনি পাবেন ট্রপিক অফ ক্যান্সার। তো ট্রপিক অফ ক্যান্সার এই লাইনকে বলা হয় আমাদের ভারতবর্ষের মধ্যে দিয়ে গিয়েছে। এবং আমাদের ভারতবর্ষের অনেকটি স্টেট পেয়েছে, এগুলি আমরা দেখব কোন কোন স্টেটসগুলি এই ট্রপিক অফ ক্যান্সার ক্রস করেছে। নাম্বার 1 হচ্ছে গুজরাট, আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গুজরাট। তারপরে একটু জায়গা পেয়েছে রাজস্থানের, এই হচ্ছে রাজস্থান, এই রাজস্থানের একটু জায়গা পেয়েছে গুজরাট, তারপরে রাজস্থান পেয়েছে, তারপরে মধ্যপ্রদেশ পেয়েছে, তারপরে ছত্তিশগড় পেয়েছে, তারপরে আপনি বলতে পারেন ঝাড়খণ্ড পেয়েছে, তারপরে ওয়েস্ট বেঙ্গল পেয়েছে, এই জায়গাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জায়গা, ওয়েস্ট বেঙ্গল পেয়েছে, এই জায়গা ত্রিপুরা পেয়েছে, এবং এই জায়গা মিজোরাম পেয়েছে। তো আপনি বলতে পারেন আমাদের ভারতবর্ষের
ছয়টির মতো স্টেট ক্রস করেছে। নাম্বার 1 গুজরাট, নাম্বার 2 হচ্ছে রাজস্থান, নাম্বার 3 হচ্ছে মধ্যপ্রদেশ, নাম্বার 3 হচ্ছে ছত্তিশগড়, তারপরে হচ্ছে ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তারপরে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ত্রিপুরা ক্রস করেছে এন্ড মিজোরাম ক্রস করেছে। এই স্টেটগুলি ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কটক্রান্তি রেখা ক্রস করেছে আমাদের ভারতবর্ষের। এখন এক্সামের মধ্যে নেক্সট কোয়েশ্চন আসতে পারে যে কোন নদী ডবল টাইম ক্রস করেছে, অর্থাৎ মনে রাখবেন মধ্যপ্রদেশের মধ্যে মাহি রিভার বলে একটি রিভার রয়েছে, অর্থাৎ মাহি নদী একটি মধ্যপ্রদেশের মধ্যে রয়েছে। এই মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন হয়েছে মাহি রিভারটি, এবং এই মাহি রিভারকে কর্কটক্রান্তি রেখা অর্থাৎ এই ট্রপিক অফ ক্যান্সার ডবল টাইম ক্রস করেছে এই মাহি রিভারকে। মনে রাখবেন এই সেকেন্ড পয়েন্ট, এতটুকু আমরা বুঝলাম। তারপরে আমরা দেখব যখন আপনি এই বিষুবরেখার কেন্দ্র থেকে নিচের দিকে সাউথের দিকে, অর্থাৎ এগুলো হচ্ছে নর্থের দিকে, নর্থ, যখন আপনি সাউথের দিকে আপনি গতি করবেন 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি যখন আপনি সাউথের দিকে গতি করবেন তখন আপনি পেয়ে যাবেন ট্রপিক অফ ক্যাপ্রিকন অর্থাৎ মকরক্রান্তি রেখা। তো ট্রপিক অফ ক্যাপ্রিকন আপনি পেয়ে যাবেন। ভালো করে বুঝবেন, বিষুবরেখার কেন্দ্র থেকে অর্থাৎ ইকুয়েটর থেকে যখন আপনি 23.5 ডিগ্রি নিচের দিকে সাউথের দিকে আসবেন গতি করবেন তখন আপনি পেয়ে যাবেন ট্রপিক অফ ক্যাপ্রিকন, যাকে মকরক্রান্তি রেখা বলা হয় বাংলাতে। এই ট্রপিক অফ ক্যাপ্রিকন পেয়ে যাবেন, এবং ট্রপিক অফ ক্যাপ্রিকন আমাদের অস্ট্রেলিয়া অ্যান্ড ইউরোপের দিকে স্টেটের কান্ট্রিগুলির মধ্যে দিয়ে গিয়েছে। এগুলি আমাদের জানলে চলবে, কতটুকু গতি করলে পাওয়া যায় তা আমরা জানবো। কোন স্টেটের দিকে গিয়েছে এগুলি এক্সামের মধ্যে কম আসে, অস্ট্রেলিয়া ইউরোপের দিকে গিয়েছে, এতটুকু জানলাম। তারপর হচ্ছে আমাদের ট্রপিক অফ আর্কটিক সার্কেল অ্যান্ড আন্টার্কটিক সার্কেল বলতে পারেন, অ্যান্ড আন্টার্কটিক সার্কেল আর্কটিক সার্কেল, এই দুটি সার্কেল আমাদেরকে জানতে হবে। নাম্বার 1, এই বিষুবরেখার কেন্দ্র থেকে 66.5 ডিগ্রি যদি আপনি নর্থের দিকে গতি করেন, বিষুবরেখার কেন্দ্রবিন্দু থেকে যখন আপনি 66.5 ডিগ্রি নর্থের দিকে গতি করবেন তখন আপনি এই জায়গার মধ্যে পেয়ে যাবেন একটি লাইন রয়েছে, একটি সার্কেল রয়েছে, যে সার্কেল আন্টার্কটিকার মধ্যে রয়েছে, অর্থাৎ বরফে ঢাকা হয়। আন্টার্কটিক সার্কেল অ্যান্ড আর্কটিক সার্কেল অ্যান্ড আন্টার্কটিকা সার্কেল, এগুলি হচ্ছে শুধু বরফের মধ্যে ঢাকা থাকে, এগুলি হচ্ছে ঠান্ডা জায়গা, অনেক এগুলির মধ্যে মানুষ বসবাস করে না। তো অর্থাৎ কখনো বলা হয় এগুলি হচ্ছে সমুদ্র মধ্যেও পড়ে, এগুলি বলা হয়। তো এগুলি জাস্ট আমরা জানবো, বিষুবরেখার কেন্দ্র থেকে যখন আপনি 66.5 ডিগ্রি গতি করবেন নর্থের দিকে তখন আপনি পাবেন আর্কটিক সার্কেল, এবং বিষুবরেখার কেন্দ্র থেকে আপনি যখন গতি করবেন সাউথের দিকে 66.5 ডিগ্রি তখন আপনি পেয়ে যাবেন আন্টার্কটিক সার্কেল পেয়ে যাবেন। সাউথের দিকে 66.5 ডিগ্রি যখন গতি করবেন, নর্থের দিকে গতি করলে আপনি পেয়ে যাবেন আর্কটিক সার্কেল। তো এগুলি আমরা জানলাম এবং বুঝলাম কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। তারপরে আরও কয়েকটি পয়েন্ট আমাদেরকে জানতে হবে। আমি এই জায়গার মধ্যে একটি পয়েন্ট লিখেছি, মনে রাখবেন। ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে এক্সামের মধ্যে আসে 1 ডিগ্রি ইকুয়াল টু 311 কিলোমিটার হয়ে থাকে। ওয়ার্ল্ড ম্যাপ যখন আপনি পড়বেন, গ্লোব নিয়ে আপনি পড়বেন, আলোচনা করবেন বা বোঝার চেষ্টা করবেন, তখন মনে রাখবেন এক্সামের মধ্যে এই প্রশ্নটি আসে, ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে 1 ডিগ্রি ইকুয়াল টু 311 কিলোমিটার। ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে 1 ডিগ্রি ইকুয়াল টু 311 কিলোমিটার হয়ে থাকে, এগুলি জানলাম। তারপরে আরও কয়েকটি পয়েন্ট রয়েছে, যেমন পৃথিবীর 2 ধরনের গতি হয়ে থাকে, মোশন 2 টাইমস, 2 ধরনের মোশন হয়ে থাকে। আমরা জানি একটি হচ্ছে আহ্নিক গতি, একটি হচ্ছে বার্ষিক গতি, অর্থাৎ অ্যানুয়াল মোশন বলা হয়, অ্যান্ড আরেকটি রয়েছে ডোনাল মোশনও বলা হয়। এই 2টি মোশন রয়েছে, গতি রয়েছে। তো আহ্নিক গতি বা ডেইলি যে গতি করে পৃথিবী তার পোলের দিক থেকে, তার পোলের মধ্যে গতি করে, তো ওই গতিকে বলা হয় আহ্নিক গতি, এবং এই গতি করতে তার সময় লাগে 24 আওয়ার্স সময় লাগে, এবং পার সেকেন্ড অর্থাৎ 0.46 মেবি এইভাবে কিলোমিটার সময় লাগে পার সেকেন্ডের মধ্যে গতি করে স্পিড হয়ে থাকে। তারপর হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি যে রয়েছে, আমরা যাকে অ্যানুয়াল মোশন বলে থাকি, বার্ষিক গতি করতে একটি পৃথিবীর সময় লাগে, আমরা সবাই জানি 365 ডেজ 6 আওয়ার অ্যান্ড সামথিং মিনিটস বা সামথিং সেকেন্ড, এরকম সময় প্রয়োজন হয়। এগুলি হচ্ছে বার্ষিক গতি, আহ্নিক গতি। তারপরে আরেকটি প্রশ্ন এক্সামের মধ্যে আসে, অর্থাৎ নর্থার্ন হেমিস্ফিয়ার অ্যান্ড সাউথার্ন হেমিস্ফিয়ার থেকে এক্সামের মধ্যে আসে, মনে রাখবেন। নর্থার্ন হেমিস্ফিয়ার অ্যান্ড সাউথার্ন হেমিস্ফিয়ার কি, অর্থাৎ উত্তরীয় গোলার্ধ অ্যান্ড দক্ষিণের গোলার্ধ, এই 2টি গোলার্ধ থেকে এক্সামের মধ্যে আসে। নাম্বার 1 হচ্ছে
পৃথিবীর সবথেকে বেশিরভাগ স্থলভাগ, অর্থাৎ স্থলভাগ মিন্স আপনারা বুঝতে পারছেন বসতি দেশগুলি রয়েছে নর্থার্ন হেমিস্ফিয়ারের মধ্যে, অর্থাৎ উত্তর গোলার্ধের মধ্যে রয়েছে পৃথিবীর সবথেকে বেশি বসতি অ্যান্ড ল্যান্ড রয়েছে, জমিন রয়েছে। অ্যান্ড বলতে পারেন আপনারা পৃথিবীর সবথেকে দেশ যে রয়েছে, দেশগুলি রয়েছে সাউথার্ন নর্থার্ন হেমিস্ফিয়ারের মধ্যে, অর্থাৎ উত্তর গোলার্ধের মধ্যে, উত্তরীয় গোলার্ধের মধ্যে রয়েছে। এবং নর্থার্ন হেমিস্ফিয়ারের মধ্যে কয়েকটি দেশ যেমন অস্ট্রেলিয়া রয়েছে, সাউথ আমেরিকা রয়েছে, ইউরোপের কিছু এলাকা নর্থার্ন হেমিস্ফিয়ারের মধ্যে রয়েছে এবং সাউথার্ন হেমিস্ফিয়ারের মধ্যে রয়েছে। অ্যান্ড বাকি সবটা জল এবং বরফ এগুলি সাউথার্ন হেমিস্ফিয়ারের মধ্যে রয়েছে। আবার বলে দিচ্ছি, সাউথার্ন হেমিস্ফিয়ার এন্ড নর্থার্ন হেমিস্ফিয়ার। নর্থার্ন হেমিস্ফিয়ার হচ্ছে উত্তরীয় গোলার্ধ অ্যান্ড সাউথার্ন হেমিস্ফিয়ার হচ্ছে দক্ষিণীয় গোলার্ধ। তো পৃথিবীর সবথেকে বেশি জনবসতি কান্ট্রিজগুলি, তারপরে ল্যান্ড বলতে পারেন নর্থার্ন হেমিস্ফিয়ারের মধ্যে রয়েছে। আর পৃথিবীর কিছু সংখ্যক জমি ল্যান্ড বলতে পারেন এগুলি রয়েছে সাউথার্ন হেমিস্ফিয়ারের মধ্যে। সাউথার্ন হেমিস্ফিয়ারের মধ্যে যেমন সাউথ আমেরিকা রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, ইউরোপের কিছু অংশ রয়েছে। আর বাকিটা পুরাটা পৃথিবীর জনবসতি কান্ট্রিজগুলি রয়েছে নর্থার্ন গোলার্ধের মধ্যে। এগুলি পয়েন্টগুলি মনে রাখবেন। তারপরে অনেকটা যেমন সূর্য লাইটের স্পিড কতক্ষণ হয়ে থাকে, সানলাইটের স্পিড হচ্ছে 3 লাখ কিলোমিটার পার আওয়ার এবং সানলাইটে পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিটস 20 সেকেন্ডস, আমরা সবাই জানি। অনেকটা প্রশ্ন এইভাবে এক্সামের মধ্যে আসতে পারে, এগুলি মনে রাখবেন। তো আজকের ক্লাস থেকে আমরা জানলাম অনেক ইন্টারেস্টেড ক্লাস হয়েছে, স্টেটসগুলি জানলাম, তারপরে আমরা বাউন্ডারিজগুলি জানলাম, তারপরে লিটারেসি রেট জানলাম, নর্থ ইন্ডিয়ার মধ্যে কী কী রয়েছে, সাউথ ইন্ডিয়ার মধ্যে কী কী রয়েছে, তারপরে বে অফ বেঙ্গলের স্টেটগুলি জানলাম, অ্যারাবিয়ান সির স্টেটগুলি জানলাম। তারপরে আমরা এই টপিকগুলি নিয়ে আলোচনা করলাম। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ইন্টারেস্টেড হবে এবং এই জায়গার মধ্যে আমি ডাইরেকশন লিখেছি, আপনারা এই ডাইরেকশনটিও দেখে নেবেন। সবসময় উপর দিকে নর্থ হয়, এইদিকে ইস্ট হয়, সাউথ হয় এবং ওদিকে ওয়েস্ট হয়ে থাকে। তো আজকের ক্লাস যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন যদি আপনাদের কোনো ডাউট হয়ে থাকে, এবং ভালো লাগলেও কমেন্ট করবেন যে স্যার ক্লাসটি ভালো লেগেছে এবং আপনাদের উপকারে যদি আসে দেন ডেফিনেটলি আপনারা কমেন্ট করবেন। এবং আপনাদের সাপোর্টের প্রয়োজন এবং আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আমার 1 মাসের মতো ক্লাস শুরু করেছি, এখন অবধি পর্যন্ত আপনারা 900+ আমাকে জয়েন করেছেন, আপনারা সাপোর্ট করেছেন, ভালোবাসা দিয়েছেন। আরও এইভাবে আমার সাপোর্টের প্রয়োজন, আপনাদের ভালোবাসার প্রয়োজন, আপনারা আমাকে দেবেন এবং আমি চেষ্টা করব যাতে আপনাদের জন্য ইউনিক ক্লাসগুলি উপস্থাপন করার জন্য, যাতে একটি ক্লাসের মধ্যে অনেকটা টপিক কভার হয়ে যায়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখবেন অনলাইন ক্লাসগুলির মধ্যে অনেক সময় কী করা হয়, অনেক লং ক্লাস নেওয়া হয়, এরপর একটি টপিক নিয়ে আলোচনা করা হয়, ম্যাপ নিয়ে আলোচনা করা হলো, একদিন কী করা হলো এই সার্কেল নিয়ে টপিকগুলি নিয়ে আলোচনা করা হলো, অনেকটা বেশি ক্লাস তৈরি করা হয়। তো মনে রাখবেন, আমার কাছে কোয়ান্টিটি ম্যাটার করে না, কোয়ালিটি ম্যাটার করে। তো আপনি কত সময় স্টাডি করেন তা ম্যাটার করে না। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, স্যার একটি এক্সাম ক্র্যাক করতে হলে কতটুকু সময় স্টাডি করতে হবে, কতটা আওয়ার্স স্টাডি করতে হবে, তা অ্যাকচুয়ালি ম্যাটার করে না। ম্যাটার করে আপনি কতটা শিখছেন, আপনি কতটা ডেইলি লার্নিং করছেন। অর্থাৎ আপনি হয়তো পুরাটা দিন ঘুমাচ্ছেন, কোনো অসুবিধা নেই, আপনি 2 to 3 আওয়ার্স স্টাডি করছেন, কিন্তু অন্য যে স্টাডি করছে 10 আওয়ার্স, তার থেকে বেশি শিখছেন, তো আপনার স্টাডি বেটার হচ্ছে। অর্থাৎ ম্যাটার করে কোয়ালিটি স্টাডি, নট কোয়ান্টিটি। এই জন্য আমি আপনাদের ক্লাসগুলিকে কোয়ালিটি ক্লাস হিসাবে উপস্থাপন করতে চাই, নট এ কোয়ান্টিটি। আমি যদি ইচ্ছা করতাম তাহলে এই ক্লাসের মধ্যে একদিন স্টেট অ্যান্ড ক্যাপিটালস নিয়ে আলোচনা করতে পারতাম, একদিন ইউনিয়ন টেরিটরি নিয়ে আলোচনা করতে পারতাম, 15-20 মিনিটসের ক্লাস হতো। তারপরে আমরা একদিন ম্যাপ নিয়ে আলোচনা করতে পারতাম, একদিন গ্লোব নিয়ে আলোচনা করতে পারতাম। 4-5টি ক্লাস এই ক্লাস থেকে তৈরি করা যেত। কিন্তু আমি ভেবেছি যে আমি আপনাদেরকে যেহেতু গাইড দিচ্ছি, হেল্প করছি, আপনাদের ক্লাসগুলি উপস্থাপন করার চেষ্টা করছি, তো আমার কথা হচ্ছে যে একটি ক্লাসের মধ্যে থেকে যেন 4-5টি 10টি টপিক ক্লিয়ার হয়ে যায়, অর্থাৎ অনেকটা টপিক একসাথে কভার করার চেষ্টা করি। তো এই জন্য আপনারা ভালো করে দেখবেন, বোঝার চেষ্টা করবেন এবং যারা আপনারা স্টাডি করছেন যদি ডাউট থাকে আপনারা বলতে পারেন, এবং কোনো চ্যাপ্টার যদি আপনাদের মনে করেন যে এই চ্যাপ্টারটি প্রথমে উপস্থাপন করতে হবে, তো আপনি কমেন্টে বলবেন, বলে স্যার এই চ্যাপ্টারটি আপনি আমাদেরকে বুঝিয়ে দেন বা এই টপিকটি বুঝিয়ে দেন, তখন আমি এই টপিকের উপরে আপনাদের ক্লাস তৈরি করব। আর ক্লাসটি আপনারা যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তখন আমি যখন ক্লাস আপলোড করব আপনাদের সামনে চলে যাবে এবং আপনারা ক্লাসগুলি ওয়াচ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।